ওয়েলকাম টু মিনালস স্টাডি জোন। আশা করি তোমরা ভালো আছো। আজকে গতির অর্থাৎ নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে গতির গুরুত্বপূর্ণ টপিক, যেখানে সূত্রগুলি কিভাবে প্রতিপাদন করবা এবং গতির বিভিন্ন সমীকরণ প্রয়োগ সম্পর্কিত আলোচনা করব। অনেকেই দেখা গেছে যে এই সমীকরণটা মুখস্থ আছে, কিন্তু এটা কিভাবে অ্যাপ্লাই করব। এক এক জায়গায় এক এক ধরনের সূত্র, গাইডে একরকম, স্যারেরা পড়ায় একরকম। একই অঙ্কের ক্ষেত্রে দেখা গেছে যে 2-3 সূত্র অ্যাপ্লাই হয়। তাহলে এটা কিভাবে তুমি ধরবে, এই সম্পর্কিত কিছুটা আলোচনা করব। চলো শুরু করা যাক। গতির সমীকরণ প্রতিপাদন। এখানে গতির সমীকরণ বলতে আমরা এই 4টা সূত্রকেই মেনলি মিন করি। এছাড়াও আরও সূত্র আছে। আগের ক্লাসে তোমরা পড়ে আসছো ত্বরণের সমীকরণ A = b-u/t। তাহলে 1 নম্বর সূত্রটা আমরা এখান থেকে প্রতিপাদন করে বের করতে পারি। দেখো, or b-u = at। সুতরাং b = কি? u + at। তাহলে দেখা গেছে যে আমরা প্রথম সূত্রটা পেয়ে গেলাম। এখানে বিটা হচ্ছে শেষ বেগ, আর ইউটা আদি বেগ, এটা হচ্ছে ত্বরণ, আর টিটা হচ্ছে সময়। এখন তোমরা খেয়াল করো, একটি বস্তু ইউ আদি বেগ নিয়ে টি সময় পর বি বেগ প্রাপ্ত হয়। এই ক্ষেত্রে ত্বরণ কি কাজ করবে? এ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই সমীকরণটা, অর্থাৎ ত্বরণের সমীকরণ থেকে এই সমীকরণটা প্রতিপাদন করতে পারি। এবার খেয়াল করো 2 নম্বর সমীকরণ হচ্ছে S = u + b/2 × t। এই সমীকরণটা আমরা কিভাবে প্রতিপাদন করব? আমরা জানি গড় বেগ b = আদি বেগ প্লাস শেষ বেগ বাই 2। এটা কিন্তু আগের ক্লাসগুলিতে বলা আছে। আদি বেগ এবং শেষ বেগের যোগফলকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে গড় বেগ পাওয়া যাবে। অন্যদিকে গড় বেগ ইকুয়াল সরণ বাই সময়। তাহলে 1 নং সমীকরণ আর এটা 2 নং সমীকরণ। তাহলে দেখো 1 ও 2 নং তুলনা করে পাই, তুলনা করে। তাহলে তুলনা করলে কি হয়? বাম পাশ সমান, তাহলে ডান পাশ সমান ডান পাশ। S/t = u + b/2, or S = দেখো u + b/2 × t। তাহলে দেখো দ্বিতীয় সূত্রটা S = u + b/2 × t সমীকরণটা প্রতিপাদিত। 3 নম্বর, এখানে আমরা 2 নম্বর সমীকরণ থেকে পেলাম S = u + b/2 × কি? t। তাহলে দেখো এখানে b ইকুয়াল, আবার 1 নম্বর সমীকরণ কি ছিল? b = u + at। তাহলে b = u + at, এই সমীকরণটা আমরা এখানে বসাই দেব এই b এর মানটা। তাহলে S = u + at বাই 2 of t। দেখো 2u + at বাই 2 × t ইকুয়াল, এখানে 2ut বাই 2 লেখা যায়, অর্থাৎ t দিয়ে গুণ করে দিলাম। আবার 2টা প্রত্যেকটা অংশের, মানে প্রত্যেকটা পদের নিচে আমরা লিখতে পারি, প্লাস at² / 2। তাহলে এখানে 2 কাটা যায়, ut প্লাস হাফ অফ at²। হ্যাঁ, তাহলে সুতরাং S = কি? ut প্লাস হাফ অফ at²। এটা 3 নম্বর সমীকরণটা প্রতিপাদিত হলো। এবার খেয়াল করো, আমরা 4 নম্বর সমীকরণটা
কিভাবে প্রতিপাদন করব? এখানেও কিন্তু তোমাকে এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি এই সমীকরণটা লাগবে। এখানে আমরা আরেকটা জিনিস জানি, এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি। এই সমীকরণে টি এর মানটা বসাই দেয়, ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি ইকুয়াল কি বি মাইনাস ইউ বাই এ। এখন দেখো বি প্লাস ইউ বাই 2 ইন্টু বি মাইনাস ইউ বাই এ। এখন এটা কি আছে, বি প্লাস ইউ, অর্থাৎ হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্রটা পেলে 2a। তাহলে এখান থেকে কি লিখতে পারি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2a। সুতরাং और বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ইকুয়াল 2as। সুতরাং বি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস 2as সমীকরণটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখন খেয়াল করো, আমরা পরের টপিকে চলে যাই, গতির বিভিন্ন সমীকরণ প্রয়োগ সম্পর্কিত আলোচনা। এটা হচ্ছে বেগ বৃদ্ধির ক্ষেত্রে, বেগ বৃদ্ধির ক্ষেত্রে অনুভূমিকভাবে আবার এটা আনুভূমিক বলবা না, এটা সঠিক উচ্চারণ কিন্তু অনুভূমিকভাবে। তাহলে অনুভূমিকটা আমরা কিভাবে বুঝি, যেমন একটা গাড়ি রাস্তা দিয়ে চলছে, তাহলে এটা কি অনুভূমিকভাবেই চলে, মানে ভূমির সমান্তরালে হলে হলো। তোমরা দেখো বেগ বৃদ্ধির ক্ষেত্রে অনুভূমিকভাবে যখন সমীকরণগুলি দাঁড় করাবো, তখন এখানে কি লিখবো, বি ইকুয়াল ইউ প্লাস এ টি, 2 নম্বর এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, 3 নম্বর বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস হাফ অফ 2s, 4 নম্বর এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তো খেয়াল করো, সমবেগ বা গড়বেগের ক্ষেত্রে, সমবেগ বা গড়বেগ বেগের ক্ষেত্রে কি লেখা যায়, এস ইকুয়াল বিটি লেখা যায়, এস ইকুয়াল বিটি। এবার দেখো বেগ হ্রাসের ক্ষেত্রে, বেগ হ্রাসের ক্ষেত্রে এটা কি অনুভূমিকভাবে, ভূমিকভাবে। এই ক্ষেত্রে শুধু একটা জায়গায় চেঞ্জ হবে, এটাতে ধনাত্মক ত্বরণ, এই জন্য আমরা প্লাস লিখছি, আর এখানে ঋণাত্মক ত্বরণ মানে মাইনাস আসবে। তাহলে বি ইকুয়াল ইউ মাইনাস এটি, 2 নম্বর এস ইকুয়াল ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার, 3 নম্বর বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। এখানে ত্বরণ আছে বলে এটা ঋণাত্মক ত্বরণ। আর এই সমীকরণগুলি তোমার কি একই থাকবে, এখানের ক্ষেত্রেও যা এখানের ক্ষেত্রেও তাই। এবার একটু খেয়াল করো, যদি এরকম হয় উপর থেকে নিচের দিকে পড়লো, তাহলে সেটাকে আমরা কি বলে থাকি, পরন্ত বস্তু। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা তো বেগ বৃদ্ধিই পাবে, তাই না? তাহলে পরন্ত বস্তু অর্থাৎ উপর থেকে যদি নিচের দিকে কোনো বস্তুকে ছেড়ে দিই, এটার ক্ষেত্রে কি পাবে, বেগ বৃদ্ধি পাবে। তাহলে এই ক্ষেত্রে সমীকরণটা আমরা এটাকে চেঞ্জ করে লিখতে পারি, 1 নম্বর বি ইকুয়াল ইউ প্লাস জিটি। দেখো এখানে ত্বরণটা এ, এটা আনুভূমিকের ক্ষেত্রে ত্বরণটা কি ছিল, এ ছিল, বাট পরন্ত বস্তুর ক্ষেত্রে অর্থাৎ অভিকর্ষ ত্বরণটা উপর থেকে নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে এর জায়গায় কি হয়ে গেল, জি,
আর এস এর জায়গায় এইচ হয়ে যাবে 2, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। আর 3 নম্বরে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। 4 নম্বর সমীকরণটা আমাদের এখানে নাই, তাহলে আমরা এই 3টা সমীকরণ পরন্ত বস্তুর জন্য খাটাইতে পারি। পরবর্তী ক্লাসে দেখা গেছে যে আমরা এটার পরন্ত বস্তুর যে সূত্রগুলি আছে এই সূত্রগুলি নিয়ে আলোচনা করব। তোমরা ওখানে এমসিকিউ সহ এই ক্লাসটা ভালো করে দেখবে, এখান থেকে অনেকগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকতে পারে এবং যেমন সৃজনশীল কোশ্চেনও কিন্তু এটার গুরুত্ব অনেক। এবার খেয়াল করো, বেগ হ্রাস অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তু নিচের থেকে যখন বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করবে তাহলে এটা কি বেগ হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? অবশ্যই হ্রাস পাবে। তাহলে এখানে দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, এই ক্ষেত্রে বেগ হ্রাস পাবে অটোমেটিক্যালি। আমরা বুঝতে পারলাম 1 নাম্বার বি ইকুয়াল ইউ মাইনাস জিটি। তাহলে বেগ হ্রাস মানে ঋণাত্মক ত্বরণ, তাহলে এখানে মাইনাস জি, এখানে প্লাস জি ছিল, এখানে মাইনাস জি। তাহলে 2 নাম্বার এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। আর 3 নম্বরে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন দেখো, তোমাদের এই সমীকরণগুলি অ্যাপ্লাই নিয়ে কিছুটা ভয়ভীতি আছে, অনেকে এই অধ্যায়টাই ছেড়ে দেয়। সমীকরণটা ক্লিয়ার বুঝতে পারেন যে কোন সমীকরণটা আমি অ্যাপ্লাই করব। এই জন্য তোমাদের প্রধান কাজ হচ্ছে এই সমীকরণগুলি আয়ত্ত করা, পুরোপুরি আয়ত্ত করা। আর এই সমীকরণ আয়ত্ত করার পরে দেখো কোনো ক্ষেত্রে বলে দিল তোমার আদি বেগ এবং শেষ বেগ আছে, ত্বরণও দেওয়া আছে, সেই ক্ষেত্রে সময়টা কত হবে। তাহলে দেখো এই সূত্রটা আমরা ইউজ করতে পারি। এটা থেকে আমরা দেখলাম যে অন্য কোনো সমীকরণ অ্যাপ্লাই করা যায় কিনা, এখানেও সময় আছে, বাট এখান থেকে তোমার কি বি শেষ বেগ এখানে কোনো দরকার নাই, কিন্তু অতিক্রান্ত দূরত্বের দরকার আছে, কিন্তু অতিক্রান্তের দূরত্ব নাই। আবার এখানে অতিক্রান্ত দূরত্ব আছে, এখানেও আছে। সো আমাকে সমীকরণটা এটাই অ্যাপ্লাই করতে হবে। এখন একটু খেয়াল করো, ধরো এস দেওয়া আছে, এ দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে তুমি কোন সমীকরণটা অ্যাপ্লাই করবে? এখানে এস সম্পর্কিত 3টা সমীকরণ আছে, এই 3টা, এটা টোটালি বাদ। তাহলে এ আছে, বি আছে, এখানে এ আছে বাট বির কথা এখানে নাই। তাহলে আমাদেরকে কি বের করতে বলছে? এখানে এস এ বি আছে বাট আদি বেগ বের করতে বলছে। আদি বেগ ইকুয়াল হোয়াট? তাহলে দেখো এই সমীকরণটা আমরা অ্যাপ্লাই করব। ধরো এরকম মান দেওয়া আছে, ইউ দেওয়া আছে, সময়ও দেওয়া আছে, শেষ বেগও দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা কোন সূত্র দিয়ে বের করা যায়? হ্যাঁ, আমরা এইটা থেকে দেখা গেছে যে তোমার অতিক্রান্ত দূরত্ব এই সমীকরণ দিয়ে বের করব। কারণটা হচ্ছে আদি বেগ, শেষ বেগ এবং সময় তিনোটাই দেওয়া আছে। হ্যাঁ, তুমি এটা দিয়ে যদি বের করতে যাও তাহলে সেক্ষেত্রে আগে এই 3টা মান দিয়ে ত্বরণ বের করে নিতে হবে। কিন্তু ত্বরণ দিয়ে যদি আমরা বের করি তাহলে 2টা অংশ হয়ে যায়, এই একটা অংশ, আবার এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে আদি বেগ, সময় আমরা জানি, আর ত্বরণ বসাই দিলে এস ইকুয়াল হোয়াট বের হয়ে যাবে। কিন্তু আমরা এই সূত্র কেন অ্যাপ্লাই করতে যাব? আবার ত্বরণ বের করতে হবে, একটা ঝামেলার সৃষ্টি হবে। এই জন্য তোমার কি এই সমীকরণটা অ্যাপ্লাই করব। যদি সমবেগের ক্ষেত্রে বলে তাহলে সমবেগ বা গড় বেগ উল্লেখই করে দেয়, তাহলে সেক্ষেত্রে এস ইকুয়াল কি বিটি,
এই সমীকরণটা আমরা অ্যাপ্লাই করতে হবে। সমবেগের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা এইটাও ব্যবহার করতে পারি, অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগ একই থাকবে। এটা ব্যবহার করলে যায়, এটা ব্যবহার করলেও তা। কিন্তু কিছু ক্ষেত্রে বলে দিল গড় বেগ এত বা সমবেগ এত বলে দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি এই সমীকরণ আর অ্যাপ্লাই করতে পারবে না। তখন অবশ্যই এস ইকুয়াল বিটি অ্যাপ্লাই করতে হবে। এখন দেখো, যদি বেগ হ্রাসের ক্ষেত্রে বলে, ধরো ঘটনাটা তুমি বুঝতে পারছো, বেগ হ্রাস বা ঋণাত্মক ত্বরণ বা মন্দন, তাহলে সেক্ষেত্রে অনুভূমিকভাবেও বুঝতে পারলা, তাহলে সমীকরণ এই তিনটা থেকে যে কোনো একটা হবে। এখানে আমরা এই সমীকরণগুলিও অ্যাপ্লাই করতে পারি, কিন্তু সমীকরণগুলি এখানের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, তাই লেখি নাই। এখন দেখো, এই ক্ষেত্রে শুধু বেগ হ্রাসের ক্ষেত্রে বা ঋণাত্মক ত্বরণের ক্ষেত্রে বললে এই মাইনাস চিহ্নটা আসবে, আর সম্পূর্ণ আগের মতো অ্যাপ্লাই করবা, আগে যেগুলি বলছি ওইভাবেই অ্যাপ্লাই করবা। এবার খেয়াল করো, পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি ধরো হচ্ছে একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে, তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগ বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ তো কাজ করবে, ধনাত্মক অভিকর্ষ ত্বরণ কাজ করবে। তাহলে ধনাত্মক অভিকর্ষ ত্বরণটা দেখো এখানে আমরা এই সূত্রগুলিতে অ্যাপ্লাই করা আছে। তাহলে তুমি যখন উদ্দীপক দেখবা পরন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে তুমি এই সমীকরণের যে কোনোটা অ্যাপ্লাই করতে পারো, ঘটনাটা আগের মতোই। একইভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিচের থেকে উপরের দিকে দিয়ে ওঠে, তাহলে কি ঋণাত্মক ত্বরণ কাজ করবে। তাহলে এখানে দেখো, আমার প্রথমত কাজ হচ্ছে পুরা সমীকরণগুলিকে আয়ত্ত করা এবং কোন উদ্দীপকটা তোমার দেখা গেছে যে কোন সূত্রকে মিন করতেছে বা কোন অংশে পড়ছে। প্রথমে এই 4টা অংশের মধ্যে কোনো একটা অংশকে সিলেকশন করে নেবা। সিলেকশন করার পর দেখা গেছে যে তোমার অনেকটা ইজি হয়ে আসছে, আমি এই সূত্রগুলি অ্যাপ্লাই করতে পারবো বা এই সূত্রগুলি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে তোমার কি এখানের মধ্যে কোন মানগুলি আছে সেটা সাইড নোট করব। সাইড নোট করার পর দেখা গেছে যে সূত্র কোনটা পড়বে সেটা আগে চিন্তা করবে। প্রয়োজনে রাফ খাতায়, পরীক্ষার হলে রাফ খাতায় বা রাফ কাগজে তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। আজকে এই পর্যন্ত।